আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETH 2005। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা। মিশরীয় সভ্যতার উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা কি, মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট, মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার রাজনৈতিক প্রেক্ষাপট। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি মিশরীয় সভ্যতার ভৌগোলিক প্রেক্ষাপট ও সামাজিক প্রেক্ষাপট। শুরুতে দেখে মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা কি। মিশর সভ্যতা একটি কালজয়ী সভ্যতা। এই সভ্যতা জন্মের সূচনা কাল হতে আজ অবধি মরুর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনোদিনও মাটির নিচে চাপা পড়েনি। মিশর সভ্যতার ধ্বংসবিশেষ পৃথিবীর উপরে অম্লান হয়ে আছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব 3100 বৎসর পূর্বে জাগ্রস পর্বতমালার পাদদেশে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকা দোয়াব অঞ্চলে মানব ইতিহাসে সর্বপ্রথম সভ্যতার উন্মেষ ঘটে। এই সভ্যতার ঠিক 100 বছর পূর্বে এই অঞ্চল থেকে প্রায় 1000 মাইল পশ্চিমে মিশরের নীল নদের তীরে মানব ইতিহাসের অপর একটি সভ্যতার সূচনা হয়। ইতিহাসের এই সভ্যতা নীল নদী উপত্যকার সভ্যতা, তার নীল ভ্যালি সিভিলাইজেশন নামে পরিচিত। নীল নদী উপত্যকা সভ্যতাকে মিশর সভ্যতা নামেও অভিহিত করা হয়। মিশর সভ্যতা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, মিশরীয় সভ্যতা বা নীল নদীর তীরে অবস্থিত মিশরীয় সভ্যতার একটি চিত্র। মিশরীয় সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট। মিশরীয় সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপটের শুরুতে রয়েছে কৃষি। প্রাচীন মিশরের কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য মিশরীয় সভ্যতার সাফল্যে অবদান রেখেছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নীল নদের বাৎসরিক বন্যা, যা নীল নদের পার্শ্ববর্তী মাটিকে করে তোলে উর্বর। এর ফলে প্রাচীন মিশরীয়রা প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পেরেছিল এবং সাহিত্য, কলা, প্রযুক্তির পিছনে সময় সম্পদ ব্যয় করার সুযোগ পেয়েছিল। প্রাচীন মিশরে কৃষিকাজ নীল নদের উপর গভীরভাবে নির্ভরশীল। প্রাচীন মিশরীয়রা 3টি ঋতু চিহ্নিত করেছিল: আখেত, পেরেত এবং সেমু। আখেত বন্যা ঋতু, পেরেত রোপণ ঋতু এবং সেমু ফসল কাটা ঋতু। বন্যা ঋতুর সময়কাল ছিল জুন থেকে সেপ্টেম্বর মাস। এই সময় বন্যায় নদীর পাড়ে উর্বর পলিমাটি জমত। বন্যার পানি সরে যাওয়ার পর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ফসল উৎপাদনকাল। কৃষকেরা জমিতে লাঙ্গল দিত এবং বীজ বপন করত। খালের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হতো। মিশরে অল্পই বৃষ্টি হতো, তাই কৃষকরা ছিল নীল নদের উপর নির্ভরশীল। মার্চ হতে মে পর্যন্ত কাস্তে দিয়ে ফসল কাটা হতো এবং মাড়াই করে শস্যদানা আলাদা করা হতো। এরপর শস্যদানা ঝেড়ে তুষ আলাদা করা হতো। তুষমুক্ত শস্যদানা গুঁড়া করে ময়দা বানানো হতো কিংবা বেয়ার তৈরি করা হতো, কিংবা ভবিষ্যতের জন্য জমা রাখা হতো। মিশরীয়রা এমার, গম, বার্লি এবং আরও কিছু শস্য উৎপাদন করত।
এগুলো রুটি এবং বিয়ার মিশরীয়দের প্রধান দুটি খাদ্য তৈরিতে ব্যবহৃত হতো। শন গাছ যা ফুল দেওয়ার পূর্বে উৎপাটন করা হতো। তন্তুর জন্য চাষ করা হতো। এই তন্তু থেকে লিলেন এবং কাপড় তৈরি করা হতো। নীল নদের তীরে জন্মানো পেপিরাস কাগজ উৎপাদনে ব্যবহৃত হতো। বাসস্থানের নিকটে উচ্চস্থানে ফল এবং সবজির বাগান করা হতো। এ সকল বাগানে হাতে সেচ করা হতো। ফল এবং সবজির মাঝে ছিল পেঁয়াজ, রসুন, লেটুস, ডাল, তরমুজ, স্কোয়াশ এবং অন্যান্য ফসল। একই সাথে আঙ্গুর চাষ করা হতো, যা থেকে মদ তৈরি করা হতো। মিশর সভ্যতার মূল প্রাণ শক্তি ছিল নীল নদের পলি ও পানি। ইথিওপিয়ার উচ্চভূমি অঞ্চলে প্রচুর বৃষ্টি হতো, ফলে নীল নদে প্রতি বছর বন্যা দেখা দিত। নীল নদের বন্যা বয়ে আনত বাদামি রঙের বালি মিশ্রিত পলি মাটি। এই পলি মাটি নিম্নভূমি অঞ্চলে সঞ্চিত হয়ে গড়ে তুলত অত্যন্ত উর্বর ও কৃষি উপযোগী পলল সমভূমি। মিশরে কৃষ্ণকায় কর্মঠ কৃষিজীবী সম্প্রদায় এই সমভূমিতে গম, যব, বার্লি, সিম, পেঁয়াজ ও তুলা আবাদ করত। মিশরীয় কৃষকরা পৃথিবীতে সর্বপ্রথম কার্পাস তুলা চাষ আবিষ্কার করে এবং মানব জাতিকে বস্ত্র উপহার দেয়। মিশরীয় কৃষির দ্বিতীয় অর্জন ছিল নাঙ্গল। মিশরীয় সমাজে কৃষিক্ষেত্রে কাঠের নাঙ্গলের ব্যবহার এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। নদী বিদ্যুৎ নরম মৃত্তিকায় মিশরীয় কৃষকরা কাঠের নাঙ্গল দিয়ে জমি কর্ষণ করে চাষ করত। মিশরীয় কৃষকেরা লাঙ্গলে পাথরের পরিবর্তে ধাতুর ফাল লাগাতে শিখে। তারা ব্রোঞ্জ নির্মিত ফসল লাঙ্গলে স্থাপন করে ভূমি চাষ করত, ফলে ভূমি কর্ষণ দ্রুত ও সহজতর হতো। মিশরীয় কৃষির অপর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কৃষি জমিতে সেচ প্রদান করা। খাল খননের মাধ্যমে নীল নদের পানি উত্তোলন করে তারা কৃষি ক্ষেত্রে সেচ প্রদান করত, ফলে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেত। দুগ্ধ খামার। নীল নদের তীর ঘেঁষে ব্যাপক এলাকা জুড়ে চারণভূমি অবস্থিত ছিল। এই চারণভূমিগুলিতে মিশরীয় কৃষিজীবী সম্প্রদায়ের মানুষেরা পশুপালন করত। তাদের গৃহপালিত পশুগুলোর মধ্যে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, ঘোড়া ইত্যাদি প্রধান ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পাথরের তৈরি দুগ্ধ মাপার পাত্র একথা প্রমাণ দেয় যে মিশরীয় কৃষিজীবী সমাজে মানুষেরা পশুপালন করত এবং দুগ্ধ খামার গড়ে তুলত। মিশরীয় পরিবারগুলিতে হাঁস, মুরগি, কুকুর, বিড়াল ও কবুতর পোষা হতো। মৎস্য শিকার মিশরীয়দের প্রধান জীবন জীবিকার আরেকটি বড় উপায় বা মাধ্যম ছিল। মিশরীয়রা হুক বা বড়শি এবং জাল দ্বারা নীল নদের জলে মৎস্য শিকার করত। কৃষির পরে মৎস্য শিকার মিশরীয়দের প্রধান উপজীবিকা ছিল। কৃষক পরিবারের পুরুষেরা শখের বশে ও খাদ্য বাড়তি যোগান হিসাবে মৎস্য শিকার করত। তবে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য শিকার বা চাষ করার প্রমাণ পাওয়া যায় না। এরপর রয়েছে শিল্প ও কারিগরি। শিল্প ও কারিগরি প্রথমে রয়েছে বস্ত্র শিল্প। মিশরের সমাজে তাঁতি সম্প্রদায়ের বসবাস ছিল। নীল নদের অববাহিকার অঞ্চলে ব্যাপক কার্পাস তুলার চাষ করা হতো। উৎপাদিত এই তুলা দ্বারা হস্তচালিত তাঁতে মিশরীয় তাঁতিগণ অত্যন্ত উন্নত মানের কাপড় তৈরি করতে পারদর্শিতার পরিচয় দেয়। সমাজে সাধারণ মানুষের জন্য সুতি বস্ত্রের সংকট ছিল না। রাজা ও রাজপরিবারের সদস্যরা অত্যন্ত বিলাসবহুল বস্ত্র পরিধান করত।
কার্পাস বা তুলা হতে হস্তচালিত তাতে মিশরীয় তাঁতিগণ অত্যন্ত উন্নত মানের কাপড় তৈরি করত। ধাতব শিল্প। মিশরীয় সমাজে ধাতব শিল্পের ব্যাপক প্রাধান্য ছিল, কারণ মিশরে প্রচুর পরিমাণে তামা পাওয়া যেত। মিশরীয় কারিগণ মেসোপটেমিয়ানদের মতো তামা ও টিন সংমিশ্রণে ব্রোঞ্জ ধাতু উৎপাদন করা শিখেছিল। তারা ধাতু ব্যবহার করে নানা প্রকার তৈজসপত্র, লাঙ্গলের ফাল ও অলঙ্কার তৈরি করত। সমাজে কর্মকার শ্রেণী মানুষের বসবাস ছিল। মিশরে প্রচুর পরিমাণ তামা পাওয়া যেত। মিশরীয় কারিগণ মেসোপটেমিয়ানদের মতো তামা ও টিন সংমিশ্রণ করে ব্রোঞ্জ ধাতু উৎপাদন করা শিখেছিল। কাঠ শিল্প। মিশরীয় কারিগণ মরুভূমির বালু ব্যবহার করে গলন প্রক্রিয়ায় কাঠ উৎপাদন করা আয়ত্ত করে। তারা কাঠ দ্বারা পানপাত্র, আয়না ও গৃহের শাসি তৈরি করত। মিশরীয় কাঠ শিল্পে উন্নত ছিল। উৎপাদিত কাঠ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হতো। মানব ইতিহাসে মিশরীয় কারিগণই সর্বপ্রথম চামড়া শিল্পের উদ্ভাবন করে। তারা গৃহপালিত পশুর চামড়া লবণ দিয়ে মাখিয়ে উত্তপ্ত মরুভূমিতে শুকিয়ে পাকা করার কৌশল আয়ত্ত করেছিল। মিশর সমাজে মুচি সম্প্রদায়ের লোকের বসবাস ছিল। মুচি শ্রেণী চামড়া পরিধে পাদুকা ও পাত্র তৈরি করত। এছাড়া হাতিয়ার, গৃহস্থালী উপকরণ ইত্যাদিতে চামড়ার ফিতা দিয়ে বাঁধন দিত এবং হাতলে চামড়ার ফিতার বেড় লাগাত। মেসোপটেমিয়ান নির্মাণ শিল্প। মেসোপটেমিয়ান কারিগরদের ন্যায় মিশরীয় কারিগণগণ ইট তৈরি করার শিক্ষা লাভ করেছিল। তারা কাদা দিয়ে ইট তৈরি করে মরুভূমির বুকে কঠোর সূর্যতাপে দগ্ন বা রোদ দিয়ে শুকিয়ে ইট প্রস্তুত করত। এ সকল ইট দ্বারা তারা অট্টালিকা নির্মাণ করত। মিশরীয় নির্মাণ শিল্পীগণ পাথর ও ইটের সাথে কাঠ ও ধাতব দণ্ড ব্যবহার করত। তারা সাধারণ দালান কোঠার পাশাপাশি প্রাসাদ ও অট্টালিকা বানাত। সমাজে রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকদের সমাদর ছিল। মিশরীয় সমাজে মৃৎশিল্প মেসোপটেমিয়ানদের মতো উন্নত ছিল না। মিশরীয়রা মৃত্তিকার চেয়ে পাথরের ব্যবহার বেশি করত। মিশরের মূর্তিগুলো ছিল ধাতু ও পাথরের তৈরি। মেসোপটেমিয়ানদের মূর্তিগুলো ছিল পোড়ামাটির। তারা মৃৎ দিয়ে বিভিন্ন ব্যবহারযোগ্য পাত্র তৈরি করত। সমাজে কুম্ভকার সম্প্রদায় বসবাস করত। তবে মৃৎশিল্পের তেমন প্রচলন তখন লক্ষ্য করা যায়নি। অলঙ্কার শিল্প। মিশরীয় সমাজে স্বর্ণালঙ্কার অত্যন্ত জনপ্রিয় ছিল। মিশরীয় রমণীগণ স্বর্ণের অলঙ্কার পরিধান করতে পছন্দ করত। রাজপরিবারের রমণীগণ স্বর্ণ নির্মিত অলঙ্কারের উপর মণিমুক্তা, হীরা ও মূল্যবান পাথর খচিত করে কণ্ঠহার, মুকুট, কানের দুল ও লকেট পরিধান করত।
রাজ পরিবারের নৌবণিগণ বিভিন্ন ধরনের মণিমুক্তা ও মূল্যবান পাথর খচিত করে বিভিন্ন ধরনের অলংকার পরিধান করত। মিশরীয় নগরগুলিতে গয়না প্রস্তুতকারী স্বর্ণকার শ্রেণীর সম্প্রদায় ছিল। স্বর্ণের অলংকার নির্মাণের পাশাপাশি মিশরীয়রা স্বর্ণকারের স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, তামা তৈরি মূর্তি ও সুভেনিয়র তৈরি করত। মিশরীয় সমাজে বিভিন্ন পেশার পাশাপাশি স্বর্ণকার এবং স্বর্ণের তৈরি অলংকারের কদরের জন্য স্বর্ণকারের বসতি বেশি ছিল। ব্যবসা বাণিজ্য। মিশরীয় বণিক শ্রেণী জলপথে ব্যবসা বাণিজ্য করত। মিশরের উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর এবং নিজ ভূখণ্ডে প্রবাহিত শান্ত ও নাব্য নদীর বক্ষে নৌপথে মিশরীয় ব্যবসা বাণিজ্যের প্রসারণের সহায়ক ও অনুকূল ভূমিকা পালন করে। নৌপথে পার্শ্ববর্তী বহু দেশের সঙ্গে মিশরের বণিকদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক স্থাপিত হয়। মিশরীয় বণিকগণ উদ্বৃত্ত কৃষিপণ্য ও তাম্র নির্মিত তৈজসপত্রের পার্শ্ববর্তী দেশসমূহে রপ্তানি করত। অপরদিকে সিনাই অঞ্চল, লিবিয়া ও আরব ভূখণ্ড থেকে স্বর্ণ, মণিমুক্তা, রঞ্জন, কাঠ, নীলকান্তমণি নামক মূল্যবান পাথর ও বিপুল পরিমাণে কৃতদাস আমদানি করত। মিশরীয় বাণিজ্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য আঙ্গিক ছিল মিশরীয় নৌ পরিবহন ব্যবস্থা। মিশরীয় কারিগরগণই সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে। অনেক ঐতিহাসিকদের ধারণা বাণিজ্যিক কাজে ব্যবহৃত নৌকাগুলি পরবর্তী সময়ে সমুদ্রগামী জাহাজে পরিণত হয়। এই বাণিজ্য জাহাজগুলিতে রাষ্ট্রীয় ব্যবস্থা নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হতো। মিশরীয়রা বাণিজ্যিক পথ সুগম করার নিমিত্তে বা লক্ষ্যে খাল খনন করে লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযোগ স্থাপন করে। এই পথে মিশরের বাণিজ্য জাহাজগুলি আফ্রিকার উপকূল দিয়ে জাঞ্জিবার ও পূর্বে পারস্য উপকূল হয়ে ভারত পর্যন্ত আসা যাওয়া করত। এরপর রয়েছে মিশরীয় সভ্যতার রাজনৈতিক প্রেক্ষাপট। ঐতিহাসিকদের ধারণা খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে নীল নদী অববাহিকা অঞ্চলে মানব বসতির সূত্রপাত হয়। অনুকূল আবহাওয়া, সুপেয় পানি ও কৃষি উপযোগী উর্বর মৃত্তিকা এ সকল জনপদকে ধীরে ধীরে বর্ধিষ্ণু ও শক্তিশালী জনপদে পরিণত করে তোলে। কিন্তু আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে জনপদগুলোর মানুষেরা প্রায়শ সংঘর্ষে লিপ্ত হতো। মিশরের দক্ষিণাঞ্চলে উচ্চ মিশর ও উত্তরাঞ্চলে নিম্ন মিশর নামে দুটি অঞ্চল পৃথক সাম্রাজ্য সৃষ্টি হয় এবং দুজন রাজার কর্তৃত্বে চলে যায়। আনুমানিক 2940 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণের উচ্চ মিশর এলাকার রাজা নারমার নিম্ন মিশর রাজ্য আক্রমণ করে এবং যুদ্ধ জয়লাভ করে সমস্ত মিশরের একচ্ছত্র অধিপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। রাজা নারমার মিশরে সর্বপ্রথম রাজবংশের প্রতিষ্ঠা করে এবং মেমফিস নগরের রাজধানী স্থাপন করা হয়। রাজা নারমার উচ্চ মিশর ও নিম্ন মিশর একীভূত করে ফেলে। ফলে একক রাষ্ট্র হিসাবে মিশর ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে। একীভূত মিশরে নীল নদের জলপথ অবাধ ও বাধাহীন হয় মানুষের চলাফেরার জন্য। ব্যবসা বাণিজ্য গতিশীল হয় দ্রুত থেকে দ্রুততর। অনেক ঐতিহাসিকদের মতে রাজা ম্যানেস নিম্ন মিশর আক্রমণ করে সমগ্র মিশরের রাজত্ব প্রতিষ্ঠা করে।
খ্রিস্টপূর্ব 29শো শতাব্দীতে মিশর রাষ্ট্রের জন্ম হয় এবং 525 খ্রিস্টাব্দে এর পতন ঘটে। এ সুদীর্ঘ সময় অর্থাৎ 2500 বৎসর মোট 32টি রাজবংশ প্রাচীন মিশর শাসন করে। ইতিহাসবিদগণ প্রাচীন মিশরের এই রাজবংশগুলিকে মোট 6টি যুগে বা অংশে বিভক্ত করেন। শাসনামলগুলো হল প্রারম্ভিক যুগ 2950 থেকে 2750 খ্রিস্টপূর্ব, প্রাচীন শাসনামল 2750 থেকে 2450 খ্রিস্টপূর্ব, সামন্তবাদের যুগ 2450 থেকে 2050 খ্রিস্টপূর্ব, মধ্যবর্তী যুগ 2050 থেকে 1580 খ্রিস্টপূর্ব, স্বর্ণযুগ বা নবযুগ 1580 থেকে 945 খ্রিস্টপূর্ব, সমাপ্তি যুগ 945 থেকে 525 খ্রিস্টপূর্ব। তাহলে এই যুগের সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। তাহলে যুগগুলো সম্পর্কে একটু আলোচনা করি। শুরুতে রয়েছে প্রারম্ভিক যুগ। প্রাচীন মিশর সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম 200 বৎসর সময়কালকে মিশর সভ্যতার প্রারম্ভিক যুগ নামে অভিহিত করা হয়। খ্রিস্টপূর্ব 2950 সাল থেকে 2750 সাল পর্যন্ত এই যুগ স্থায়ী হয়। এই যুগে মাত্র 2টি রাজবংশ রাজত্ব করে, ফলে উভয় শাসনামলেই রাজধানী মেমফিস শহরে অবস্থিত ছিল। মিশরীয় সভ্যতার এই সময়কাল ছিল শান্ত ও প্রগতিশীল। প্রাচীন শাসনামল। মিশর সাম্রাজ্য সর্বমোট 32টি রাজবংশ দ্বারা শাসিত হয়। এই 32টি রাজবংশের তৃতীয় থেকে ষষ্ঠ রাজবংশ অর্থাৎ মোট 4টি রাজবংশের শাসনামলকে মিশরের প্রাচীন শাসনামল বা যুগ বলা হয়। এই সময়কাল 2750 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2450 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিবেচনা করা হয়। সময়কালের দৈর্ঘ্য ছিল 300 বৎসর। এ সময় মিশরের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। খরা ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে সম্রাটগণ রাজ্য পরিচালনায় ও আধিপত্য অর্জনে দুর্বল হয়ে পড়ে এবং অনেক অসুবিধার সম্মুখীন হয়। ফলে অনেক ক্ষুদ্র রাজ্যের পুনরুত্থান সংঘটিত হয়। সামন্তবাদের যুগ। রাজ্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ সময় সমস্ত মিশর সাম্রাজ্যকে কয়েকটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়। রাজধানী মেমফিস থেকে থেবস শহরে স্থানান্তর করা হয়। এক একটি অঞ্চলকে এক একজন সামন্ত শাসকের অধীনে ন্যস্ত করা হয়। মিশর সভ্যতার এই সময়কালটি ছিল 2450 থেকে 2050 খ্রিস্টপূর্ব মোট 400 বৎসর। খ্রিস্টপূর্ব 2450 সাল থেকে 2160 সাল পর্যন্ত সপ্তম থেকে দশম রাজবংশ, 2160 সাল থেকে 2040 সাল পর্যন্ত একাদশতম রাজবংশ মিশর শাসন করে। এই যুগটি ছিল রাজনৈতিক উৎপীড়নের যুগ। সামন্তবাদ শাসকবর্গ খাজনা কর আদায় করতে প্রজাদের উপরে অমানবিক নিপীড়ন চালাত। মধ্যবর্তী যুগ। দ্বাদশ রাজবংশের রাজত্বকালকে মধ্যযুগীয় রাজত্বকাল বলে অভিহিত করা হয়। প্রাচীন মিশর সাম্রাজ্যের শাসনকর্তা দ্বাদশ রাজবংশ খ্রিস্টপূর্ব 2050 সাল থেকে 1788 সাল পর্যন্ত রাজত্ব করে। এরপর খ্রিস্টপূর্ব 1788 সাল থেকে 1580 সাল পর্যন্ত মোট 200 বৎসরে ত্রয়োদশ থেকে সপ্তদশ রাজবংশ শাসন করে। এ সময় মিশর রাজ্যে কলহ ও ক্রোধ অত্যন্ত বৃদ্ধি পায় এবং প্রদেশগুলি আভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত হয়ে পড়ে। 1675 খ্রিস্টপূর্বাব্দে হিকসন নামক পশুপালনকারী একটি উপজাতি সম্প্রদায় কলহপূর্ণ মিশর আক্রমণ করে এবং যুদ্ধে জয়লাভ করে।
মিশর সাম্রাজ্য এবং রাজত্ব শুরু করে। অর্থাৎ হিকসন নামক পশুপালনকারী উপজাতি মিশর সাম্রাজ্যে তখন রাজত্ব শুরু করে। 1600 খ্রিস্টপূর্বাব্দে উপজাতির সম্রাট বিতাড়িত হয়। স্বর্ণযুগ বা নবযুগ। খ্রিস্টপূর্ব 1580 সালে উচ্চ মিশর অঞ্চলের রাজা আহমুজ উপজাতি রাজাকে পরাস্ত করে পুনঃ মিশরীয় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে। তিনি সমগ্র মিশর সাম্রাজ্যের আভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটিয়ে মিশর সাম্রাজ্যকে নতুনভাবে পুনর্গঠিত করে। এই কারণে মিশর সভ্যতার এই সময়কালটি নব বা নতুন যুগ এর শাসন আমল বলে আখ্যায়িত করা হয়। সম্রাট আহমুজ বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন এবং রাজ্যের সকল বিদ্রোহ দমন করে রাজ্যে শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনেন। 18তম থেকে 20তম রাজবংশ খ্রিস্টপূর্ব 1880 সাল থেকে 1100 সাল পর্যন্ত এবং 21তম রাজবংশ খ্রিস্টপূর্ব 1100 সাল থেকে 945 সাল পর্যন্ত রাজত্ব করে। অষ্টাদশ রাজবংশের সম্রাটগণ মিশর সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করে। তারা অত্যন্ত শক্তিধর ও দুর্দণ্ড প্রতাপশালী সম্রাট হিসাবে রাজ্য শাসন করে। তারা নিজেদের নামে নতুন উপাধি বা ফেরাউন বা ফারাও সংযুক্ত করে। ফেরাউন রাজবংশের সম্রাটগণ এতই শক্তিধর এবং প্রতাপশালী হয়ে উঠে যে তারা নিজেদেরকে দেবতা বলে প্রচার করে এবং রাজ্যের সকল মানুষের দণ্ডমূলের মালিক বা ভাগ্যবতী হয়ে ওঠে। ফেরাউন সম্রাটদের শাসনামলে মিশর সভ্যতা অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। তবে রাষ্ট্রীয় রাজপরিবারের কাজে নিয়োজিত কৃতদাস শ্রেণীকে অমানসিক নিপীড়ন ও নির্যাতন করা হতো। ফারাও সম্রাটদের রাজত্বকালে এটি একটি কালো অধ্যায়। বাইবেল ও কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে এই সময়। তার হাতেই ফারাও সম্রাটদের নিষ্ঠুরতা থেকে মুক্তি পায় মিশরের মানুষ। ফারাও সম্রাটদের মধ্যে দ্বিতীয় রামশেষ ইতিহাসের সর্বাপেক্ষা ফারাও সম্রাটদের মধ্যে সম্রাট দ্বিতীয় রামশেষ ও তার পুত্র সম্রাট তৃতীয় রামশেষ ইতিহাসের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সম্রাট ছিল। সমাপ্তি যুগ। খ্রিস্টপূর্ব 945 সাল থেকে 525 সাল পর্যন্ত মোট 420 বৎসর সময়কালে মিশর সভ্যতার সমাপ্তি যুগ বলে বিবেচনা করা হয়। এ সময় মিশরে 5টি রাজবংশ রাজত্ব করে। ফেরাউন সম্রাটদের পতনের পরে মিশরের রাজশক্তি দুর্বল হয়ে পড়ে। মিশর পুনরায় বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়। পশ্চিমে লিবিয়া থেকে বেদুইন বর্বর শক্তি মিশর আক্রমণ করে। অপরদিকে পূর্ব থেকে পারসিকরা 525 সালে মিশর আক্রমণ করে। মিশরের শেষ রাজবংশের পতন ঘটে। এতক্ষণ আমি মিশরের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করলাম। শুরু থেকে এই পর্যন্ত আমি মিশর সভ্যতা কি, মিশরের অর্থনৈতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সকলকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।